আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে শুরুতে জানাচ্ছে শিরোনাম। বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেছে ৩ জনের। মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের পথে বিজিবি। কক্সবাজার আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, একজনের গুলিবিদ্ধ সহ আহত ২, এক অস্ত্রধারী আটক। আমি আমার গাড়িতে ওঠার সময় চতুর্দিকে আমাকে গুলি করতে আসছে। ৩ জন লোক, একজন হেলমেট পরা আছে আর ২ জন হেলমেট ছাড়া। এখানে একজনকে গুলি করছে। একটা ফায়ার দিয়ে দিছি, সরে গেছে। সরে যাবো আমরা সবাই যেহেতু সাথে আমরা তাদের ধরে ফেলছি। পরিবারের সাথে ঈদ করতে বন্দরনগরী ছাড়ছে মানুষ। রেল ও সড়ক পথে বাড়ছে ভিড়। জমে উঠতে শুরু করেছে কুরবানির পশুর হাট। এখানে একটা সুবিধা আছে যে কিনলাম, ধরো আমি একদিন আগে নিয়ে গেলাম, ওই ফেসিলিটিটা এখানে আছে। বাজারে গরু তো মনে করো বাসায় রাখা যায় না, বেছে গরু নেওয়া যায় আর ওরা ভালো খাবার দিয়ে গরু ইয়ে করে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। সকাল 11:30টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায় সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এবং স্থানীয়রা জানিয়েছেন পাহাড়ি খেতে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। খবর পেয়ে স্থানীয়দের একটি দল উদ্ধার অভিযানের উদ্দেশ্যে ঘটনাস্থলে রওনা দেয়। দুপুর 2:30টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়েছে বিজিবির সদস্যরা। দর্শকের বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাই আপনাদেরকে, সেটি জানাতে সহকর্মী বাটিং মার্মা যুক্ত রয়েছেন সেখান থেকে। বাটিং, এই ঘটনা সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে সেটি একটু জানাবেন এবং সেখানে মূলত এখন কি ধরনের কার্যক্রম চলছে সেটাও জানাবেন। হ্যাঁ রেজা, ঘটনাটি আসলে খুবই দুঃখজনক। যদিও বা এই মাইন বিস্ফোরণ কিন্তু এটি নতুন কোনো ঘটনা নয়। এটি মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত ঘেঁষা যে 271 যে কিলোমিটার যে বাংলাদেশ মায়ানমারের বর্ডার লাইনে প্রায় জায়গায় কিন্তু এই মাইনগুলি বসানো আছে। সেই আপনার মায়ানমারের জান্তা বাহিনীর এবং আরকান আর্মির সাথে যখন তাদের সংঘর্ষ হয় তখন থেকে এই মাইনগুলি, এবং এখন ইদানিং আবার আরকান আর্মি বাংলাদেশ বর্ডারের সীমানায় যে আরএসএফদের সাথে যে সংঘর্ষ হয় এই কারণে তারা কিন্তু এই মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারগুলিতে কিন্তু মাইন বিছিয়ে রাখা হয়েছে। তো আমাদের যে বাংলাদেশিরা কিন্তু তার সীমান্ত লাগোয়া যে নোম্যান্স ল্যান্ডে গিয়ে কাজ করতে গিয়ে কিন্তু অনেকবারই আহত নিহত হয়েছে এবং কি আপনার বিস্ফোরণে হাতি পর্যন্ত মারা গেছে, এমনও ঘটনা আছে। তো যার কারণে এই সীমান্ত এলাকাগুলিতে আমাদের লোকজন কিন্তু যারা খেতে খাওয়া মানুষ, কৃষিজীবী যারা, তারা বিভিন্ন সময় হয়তো নিজেদের বাগানে যায়, নিজেদের সেই পাহাড়ে গিয়ে কাঠ সংগ্রহে যায়, এই সময় এই দুর্ঘটনায় কিন্তু কবলিত হয়। তো এই ঘটনাও যে ভালুকিয়াপাড়ার যে 4 জন, এরা হচ্ছে বাংলাদেশি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ে 3 জন, ওরা কিন্তু কাজ করতে গেছিল এবং হয়তো তারা ভুলক্রমে হয়তো সীমান্ত ক্রস করে হয়তো যাওয়ার চেষ্টা করছে, যার কারণে তারা এই মাইন বিস্ফোরণের শিকার হয় এবং তারা কিন্তু এই ছড়িয়ে ছিটিয়ে রাস্তার পর ছড়িয়ে ছিটিয়ে তাদের মৃতদেহগুলি পরে থাকতে দেখা গেছে। এবং যদিও বা কিন্তু ওখানকার লোকজন বলে যে তারা কৃষিকাজে গেছে, আসলে সীমান্তে কিন্তু চোরা চালানো একটা বড় ব্যাপার। তারা হয়তো চোরা চালানোর কাজেও হয়তো জড়িত থাকতে পারে। রেজা, সে খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ বাটিং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে এখন পর্যন্ত পশুর হাটের তুলনায় খামারে বেচাকেনা বেশি। বিশেষ করে বাহারি নাম বড় আকারের গরুর দিকেই আকৃষ্ট হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। খামারে বেচাকেনাও হচ্ছে বেশ কয়েকদিন ধরে। অন্যদিকে চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী সব হাটে ঢুকছে পর্যাপ্ত গরু। পুরো দমে বেচাকেনা শুরুর আশায় ব্যাপারীরা।
কালো রঙের প্রায় 6 ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের গরুটি বেশ মেজাজি, ওজন প্রায় 1100 কেজি। চলনে বলনে রাজকীয় ভাব, তাই ডাকা হয় সম্রাট নামে। অন্যদিকে 900 কেজি ওজনের এই গরুটি নজর কাটছে এর ধবধবে সাদা রং আর তীক্ষ্ণ শিংয়ের জন্য। খামারি নাম দিয়েছেন সুলতান। চট্টগ্রামের কাজিরদেউরি এলাকায় শেড এগ্রোতে এসব গরু নজর কাটছে সবার। আমাদের এখানে বড় গরুর আকর্ষণ হচ্ছে আমাদের সম্রাট আর সুলতানের। প্রচুর মানে দর্শনার্থী আমাদের এই সম্রাটের এখানে মানুষ প্রতিদিন অনেক মানুষ হাজার মানুষ দেখে যায়। ক্রেতা আকৃষ্ট করতে বৃহদাকারের পাশাপাশি ভুট্টি, ব্রাহ্মা, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু ও ব্যতিক্রমী গোলাপি মহিষও মিলছে। এখন পর্যন্ত চট্টগ্রামের পশুর হাটের চেয়ে খামারে ক্রেতা দর্শনার্থী বেশি। লাইভ ওয়েটে বিক্রি, কোরবানির আগ পর্যন্ত রাখার সুবিধাসহ নানা কারণে খামারের গরুর দিকে আগ্রহ বাড়ছে। সুযোগ সুবিধা আছে যে এলাকার মানুষ কষ্ট করে যাইতে হচ্ছে না, গাড়ি দিয়ে আনতে হচ্ছে না, ওই হিসেবে এখান থেকেই মানুষকে বেশিরভাগ পছন্দ করে। এখানে একটা সুবিধা আছে যে কিনলাম ধরো আমি একদিন আগে নিয়ে গেলাম, ওই ফেসিলিটিটা এখানে আছে। বাজারে গরু তো মনে করো বাসায় রাখা যায় না, বেছে গরু নেওয়া যায়, আর ওরা ভালো খাবার দিয়ে গরু করে, লালন পালন করে। তারপর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আসতে মানুষ বেশি ভালোবাসে। তবে গত 2-3 দিন ধরে চট্টগ্রামে জমতে শুরু করেছে স্থায়ী অস্থায়ী সব হাট। ট্রাকে ট্রাকে হাটগুলোতে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। দ্রুত বেচাকেনা শুরুর আশায় তারা। আমরা নিয়ে এসেছি, এখন জিনিস বেচাকেনা করবো, আগে দেখি বাজারে আবহাওয়া। বলতেছি একরকম দাম, কিন্তু আমার খাদ্যর দাম বেশি। বাজার তো ঠিকই আছে, বাজার খুব আল্লামাকা যে বাড়তি বেশি হলাই, খুব যে কম এটাও লাই। বাজার তো ভালো, বাজার ভালো ইনশাআল্লাহ, বাজারের চাহিদা ভালো আছে, গরু পর্যাপ্ত পরিমাণ আছে। এবারও গরুর দাম চড়া বলছেন ক্রেতারা। পর্যাপ্ত গরু থাকার পরও ব্যাপারীরা এখনো দাম ছাড়ছেন না বলে অভিযোগ তাদের। সবাই এমনি ঘুরতেছে, মানে লাখের নিচে কোনো গরুই নেই ওরা, মানে লাখের নিচে কোনো গরু ছোট একটা গরু বলে 1 লাখের উপরে। ক্রেতার চেয়ে কিন্তু গরু অনেক বেশি, নেওয়ার মতো করে রেট এখনো পর্যন্ত ছাড় নেই। আমরা দেখতেছি এদিকে গরুর দাম তো অনেক বেশি বলতেছে, যেমন 1 লাখ টাকার গরু বলতেছে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। ওনারা তারপরে গরু ছাড়তেছে না, ওনারা ভাবতেছে যে আরো 2 দিন পরে মনে আর একটু বেশি বিক্রি করতে হবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের গরুর হাটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শহীদুল সুমন। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। সুমন, চট্টগ্রামের হাটে পশু সরবরাহ কেমন দেখছেন সেটি জানাবেন, একই সাথে কোন ধরনের গরুর চাহিদা মূলত বেশি সেই খবরও আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদের। সুমন, পশু রয়েছে চট্টগ্রামে যে স্থায়ী অস্থায়ী পশু হাটগুলো রয়েছে সেখানে, তবে বেচা বিক্রি আসলে গতকাল যে পরিমাণ ছিল আজকে কিছুটা বেড়েছে, তবে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিক্রি শুরু হয়নি এমনটি এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন। বিশেষ করে আশপাশের যারা যেসব উপজেলা রয়েছে, জেলা রয়েছে, সেখান থেকে যেমন ব্যাপারীরা এখানে এসেছেন, সেই সাথে একই সাথে বিভিন্ন জায়গা থেকে দেশের অর্থাৎ ফরিদপুর, নওগাঁ, কুষ্টিয়া এইসব জায়গা থেকে আসলে ব্যাপারীরা হাটে গরু নিয়ে এসেছেন। তবে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত যেই বিক্রি সেটি শুরু হয়নি, যেহেতু আজকে অফিস আদালত সেটি বন্ধ হচ্ছে। আগামীকাল থেকে কিংবা আজকে রাত থেকেই যে বেচা বিক্রি সেটি আসলে জমজমাট এবং বৃহৎ আকারে শুরু হবে এমনটি এখানকার যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা আসলে বলছেন। বিশেষ করে মাঝারি এবং ছোট সাইজের যেসব পশু রয়েছে সেগুলো সবচেয়ে বেশি চাহিদা এবং বিক্রিও হচ্ছে এবং দামও সেই পশুগুলোর বেশি, যেহেতু প্রত্যেকেই এক একজনে যখন কোরবানি দিতে চান একটি ভাগে, তখন আসলে এই ছোট কিংবা মাঝারি সাইজের গরুগুলোর বেশি চাহিদা থাকে, সেক্ষেত্রে তারা এভাবে নিচ্ছে এবং কয়েকজনে মিলে যখন কোরবানি দেন তখন কিন্তু আসলে। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে সেখানকার খবর জানছিলাম। পরিবার পরিজনের সাথে ঈদুল আজহা উদযাপন করতে দলে দলে চট্টগ্রাম ছাড়ছে মানুষ। রেলপথে এবং সড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের ভিড়। কাল থেকে ছুটি শুরু, তাই সবার মধ্যে বাড়ি ফেরার তাড়া। 2-1টি ট্রেনের শিডিউল বিপর্যয় সহ নানা ভোগান্তি থাকলেও বাড়ি ফেরার আনন্দের কাছে সব যেন ম্লান। চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ছাড়ার কথা সকাল 9:15। 1.5 ঘন্টা ট্রেন না আসায় দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করেন যাত্রীরা। সীমাহীন দুর্ভোগ আর অব্যবস্থাপনায় ক্ষুব্ধ তারা। 9:15 ছাড়ার কথা, এখনো ট্রেন ডগেসে আছে, এখনো আসেনি, এখনো ট্রেন আসে নাই, তো আসার পরে আরো আধা ঘন্টা পরে ছাড়বে। 11টা বাজে, এখন পর্যন্ত গাড়ির কোনো বার্তা খবর নাই। বাড়িতে যাবো কোন সময় কি করবো, যে ট্রেন এসে পয়সা যেতে আছে, মানে বাড়িতে যাইতে পারতেছি না। তবে যাত্রাপথের আনন্দের কাছে ম্লান সব ভোগান্তি। দিনভর চট্টগ্রামে প্রতিটি প্ল্যাটফর্ম ছিল ঘরমুখো যাত্রীদের পদচারণায় মুখর।
এত কষ্ট, এত গরমের মধ্যে বাড়ি যাচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দ, পরিবারের সাথে ঈদ করতে পারবো। যেহেতু একটু কষ্ট হয়, তারপরেও যে পরিবারের সাথে যে গিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করে হয়, সেটা অনেকটা অন্যরকম অনুভূতি কাজ করে। আনন্দটা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ফ্যামিলির সাথে ঈদ করব, ঈদ উদযাপন করবো। ওয়েবসাইটে অনেক প্রবলেম ছিল, তারপর আমরা টিকিট পাইছি, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দু একটি ট্রেনে শিডিউল বিপর্যয় হলেও ঈদে বাড়ি ফেরা যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ কোচ সংযোজন ও স্পেশাল ট্রেন চালুর কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিটা ট্রেনে আমরা প্রয়োজন অনুসারে অতিরিক্ত কোচ লাগিয়ে দিচ্ছি। যেমন আপনারা জানেন যে সিলেট রুটে আমাদের আছে, আমরা সব জায়গায় তাই, কক্সবাজার রুট থেকে শুরু করে যেখানে আমাদের যাত্রী চাহিদা আছে, আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিয়ে করতেছি। সড়ক পথেও ফিরছেন অনেকে। সব বাস কাউন্টারে যাত্রীর ভিড়, নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, বাড়ি ফেরার উচ্ছ্বাস সবার মধ্যে। সিট নাই, তাই যাইতে পারলাম না। তাই এখন যদি পরের গাড়িটা আসে তাহলে বুঝতে পারবো। গাড়ি হইতে সমস্যা আছে না, আর বাড়ি ফিরতে তো খুব আনন্দই লাগতেছে। কোনো ঝামেলা নেই, গাড়ি সুন্দরভাবে গাড়ি পাচ্ছে, আমাদের মনে আনন্দ। আমরা হয়তো এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, তারপর আমরা টিকিট পাচ্ছি। আমাদের রাতের গাড়িগুলো সব গাড়ি ফিল আপ, কোনো গাড়িতে আপাতত সিট ফাঁকা নেই, মোটামুটি ভালোই আছে যাত্রী, কোনো সমস্যা নেই। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। তিনি বেঁচে গেলেও গুলিবিদ্ধ হন তার ভাই। পালানোর সময় অস্ত্রগুলি সহ হাতে নাতে ধরা পড়ে হামলাকারী একজন। ঘটনার পর আদালত প্রাঙ্গণে বাড়ানো হয় নিরাপত্তা। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে বের হয়ে ফটকে গাড়ির জন্য অপেক্ষা করার সময় ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তিনি দ্রুত সরে গেলে গুলি লাগে তার চাচাতো ভাই মঈনুদ্দিনের পায়ে। আমার মামলা ছিল, আমি ওই মামলাটা হাজিরা দিতে আসছিলাম। আমি আমার গাড়িতে ওঠার সময় চতুর্দিকে আমাকে গুলি করতে আসছে। ওরা আসলে পূর্বে আমাকে গত 2-3 মাস আগেও আমাকে আমার বাসায় গিয়ে গুলি করছিল ওরাই। এ সময় লিয়াকত আলীর সাথে থাকা লোকজন গুলি করতে আসা জিয়াউল হক নামে একজনকে ধরে ফেললে অস্ত্রধারীদের আরেকজন গুলি ছোড়ে। এক পর্যায়ে অস্ত্রধারীরা আদালতের ভেতরের রাস্তা দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের দিকে পালিয়ে যান। আটক জিয়াউলের বাড়ি ঈদগাঁওয়ে। তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার কাছে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 4 রাউন্ড গুলি পাওয়া যায়। গুলি একটা ফায়ার দিয়ে দিছি, সরে গেছে। সরে যাওয়া আমরা সবাই যেহেতু উপস্থিত সাথে আমরা তাকে ধরে ফেলছি। 3 জন লোক, একজন হেলমেট পরা আছে আর 2 জন হেলমেট ছাড়া। এখানে একজনকে গুলি করছে, সরাসরি এখানে গুলি করছে। তখন আমাদের কোর্ট চলছিল, কোর্ট চালানো হঠাৎ মধ্যে 4-5টা গুলির আওয়াজ শুনছি। তখন আমি ওইখানে জানালা আছে, জানালার পাশ দিয়ে আমি দেখলাম। ঘটনার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। পূর্বশত্রুতার জেরে এ হামলা বলে ধারণা পুলিশের। আক্রান্ত লিয়াকতের দাবি 2025 সালের 5 অক্টোবর সন্ধ্যায়ও ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়ায় তাকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল এ চক্রটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, এই ঘটনার এখনকার পরিস্থিতি জানাতে কক্সবাজার এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী এহসান আল কুতুবী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। কুতুবী, এই ঘটনায় মামলা হয়েছে কিনা সেটি একটু জানাবেন। একই সাথে আদালত প্রাঙ্গণের এখন কি পরিস্থিতি রয়েছে সেটাও জানতে চাই আপনার মাধ্যমে। রাজা, আমি আদালতের পাশে দাঁড়িয়ে আছি যেখানে ঘটনা ঘটেছিল, যেই সড়কে, এবং আমার ঠিক বাম পাশে হচ্ছে, অর্থাৎ আদালতের ঠিক দক্ষিণ পাশে হচ্ছে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়। সেই পুলিশ সুপারের কার্যালয় এবং আদালতের মাঝখানে যে সড়কটি, এটি একেবারে নিরিবিলি সড়ক। এই সড়ক দিয়ে আসলে এর পাশে আবার হচ্ছে কক্সবাজার জেলা জজ যিনি আছেন তার বাসা। এই জায়গায় মূলত ঘটনাটি ঘটেছে। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, সর্বশেষ তথ্য, সেটি হচ্ছে লিয়াকতের সাথে মিয়ানমার এবং বাংলাদেশের যে সীমান্ত রয়েছে রামুর, সেই সীমান্ত এলাকার একটি পূর্ব ঘটনাকে কেন্দ্র করে আজকের ঘটনাটি ঘটেছে। তবে যদিও আমরা সকাল থেকে যেটি পাচ্ছিলাম সেটি হচ্ছে 2014 সালের একটি মারামারি মামলায় তিনি হাজিরা দিতে এসেছেন এবং তার প্রতিপক্ষ তাকে
হামলা করেছে। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে আমরা যেটা জানতে পেরেছি, যেটা দেখতে পেরেছি, সেটা হচ্ছে লিয়াকতের লোকজন একজনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে এবং পুলিশ বলছে তাকেই মূলত তারা আটক করছে, কিন্তু পুলিশ যাকে আটক করছে তার পোশাকের সাথে যাকে তারা উঠিয়ে নিয়ে গেছে তার পোশাকের সাথে পুরোটা ভিন্ন। কিন্তু পুলিশ বলছে তারা এই ঘটনাটা পুরোটাই রহস্যজনক এবং এইটার সাথে আরও কারা জড়িত, এই ঘটনায় কেন এখানে ঘটালো সেটি তারা বের করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত তাদের হেফাজতে একজন রয়েছে, সে কিন্তু রোহিঙ্গা জিয়াউল হক নামে, তাকে তারা আটক করে রেখেছেন এবং আরও 2 জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য রেখেছেন এবং গুলিবিদ্ধ হয়েছে একজন, সেও কিন্তু লিয়াকতের আপন চাচাতো ভাই। খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ এহসান আল কোতাবি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।